অটোক্যাডের এই ফাইলটাতে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছখানা ফিগার আছে এবং এই ছখানা ফিগারের প্রতিটা ফিগারেই 1:100 RF ব্যবহার করা হয়েছে। আর এই অবজেক্টগুলো ড্রয়িং করা হয়েছে মিলিমিটার ইউনিটে। যে সিট সাইজটা এখানে ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে A4 সিট সাইজ, যার মাপ হচ্ছে 210 মিলিমিটার বাই 297 মিলিমিটার। এইরকমভাবে A4 সিট সাইজ নিয়ে 1:100 স্কেলে মিলিমিটার ইউনিটে কিভাবে ড্রয়িং করতে হয় সেটা আমরা আগের পর্বে অর্থাৎ পর্ব 33-এ 33 এপিসোডে ডিসকাস করেছি। প্রয়োজনে সেটা দেখে নিতে পারেন। এই যে ফাইলটা তৈরি হয়েছে এই ফাইলের মধ্যে 6টা অবজেক্ট ড্রয়িং করা হয়েছে, প্রতিটা 1:100 স্কেলে মিলিমিটার ইউনিটে A4 সাইজে সিটটাকে সেট করা হয়েছে। প্রয়োজন হলে এই কম্বিনেশনটাকে চেঞ্জ করতে হতে পারে। যেরকম মনে করা যাক এই যে গ্রাউন্ড ফ্লোর প্ল্যান আছে, আমাকে বলা হলো এই গ্রাউন্ড ফ্লোর প্ল্যানটাকে 1:50 স্কেলে প্রিন্ট করতে হবে, অথবা এই যে রুফ প্ল্যান আছে এই রুফ প্ল্যানটাকে 1:50 স্কেলে A3 সাইজে প্রিন্ট আউট করতে হবে। অথবা বলা হলো এখানে যে 6টা ফিগার আছে এই 6টা ফিগারকেই A3 সাইজে প্রিন্ট করতে হবে এবং প্রতিটা 1:25 RF দিয়ে সেট করতে হবে। তো এই রকম যদি কম্বিনেশন হয়, বিভিন্ন রকমের সিটে বিভিন্ন রকমের RF ব্যবহার করে আলাদা আলাদা ফিগার যদি প্রিন্ট করতে হয়, সেটা কিন্তু এই মডেল থেকে কন্ট্রোল করা খুব মুশকিল। কারণ আমরা এখানে সিট সাইজ A4 নিয়ে নিয়েছি, RF 1:100 নিয়ে নিয়েছি, কিন্তু এই RF আর সিট সাইজকে আলাদা আলাদাভাবে সেট করে প্রিন্ট করাটা এখান থেকে খুব মুশকিল। এই সমস্যার সমাধান করার জন্য আমাদের কাছে যে ফিচারটা আছে, যে সেটিংসটা আছে, সেটা হলো লেআউট। আমরা এখানে দেখতে পাচ্ছি স্ট্যাটাস বারে মডেল ছাড়াও লেআউট 1 এবং লেআউট 2 দেখা যাচ্ছে। আমরা এই লেআউট সেট করে আমরা আলাদা আলাদা সিট সাইজের জন্য আলাদা আলাদা RF দিয়ে প্রিন্ট আউট করতে পারি। তাহলে এবার আমরা দেখে নেব যে লেআউট কি করে সেট করতে হয়। আমরা মডেল এনভায়রনমেন্ট থেকে লেআউট 1-এ ক্লিক করব। লেআউট 1-এ ক্লিক করলেই আমরা এখানে 4খানা রেক্ট্যাঙ্গেল দেখতে পাচ্ছি। এই রেক্ট্যাঙ্গেলগুলোর নাম কি এবং এদের কাজ কি সেটা আগে জেনে নিই। একদম বাইরের যে রেক্ট্যাঙ্গেলটা আছে সবচেয়ে বড়, এটা হচ্ছে ড্রয়িং সিটের বাউন্ডারি। তার ভেতরে যে রেক্ট্যাঙ্গেলটা আছে কাটা কাটা ডটেড লাইনের, এটার নাম হলো প্রিন্টেবল এরিয়া। প্রিন্টেবল এরিয়ার ভেতর দিকে যে রেক্ট্যাঙ্গেলটা আছে এইটার নাম হচ্ছে ভিউ পোর্ট বাউন্ডারি। আর একদম ভেতরে যে রেক্ট্যাঙ্গেলটা দেখতে পাচ্ছি সেই রেক্ট্যাঙ্গেলটা হচ্ছে এমভি সেটআপ বাউন্ডারি, যেটা আমরা মডেলে করে এসেছিলাম। মডেলে আমরা এই যে এমভি সেটআপ কমান্ড দিয়ে যে রেক্ট্যাঙ্গেলটা তৈরি করেছিলাম সেই রেক্ট্যাঙ্গেলটা অ্যাকচুয়ালি ড্রয়িং সিটের বাউন্ডারিটা দেখাচ্ছিল মডেল এনভায়রনমেন্টে। এই রেক্ট্যাঙ্গেলটাই আমরা লেআউট 1-এ দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে এই রেক্ট্যাঙ্গেলটা, যেটা এমভি সেটআপ বাউন্ডারি আমরা বলতে পারি। আমরা এখানে এই রেক্ট্যাঙ্গেলগুলোর আলাদা আলাদা যে কাজ সেগুলো আগে জেনে নিই। একদম বাইরেটা হচ্ছে ড্রয়িং সিট বাউন্ডারি, অর্থাৎ আমরা কোন সাইজের ড্রয়িং সিট ব্যবহার করব সেটা এখান থেকে কন্ট্রোল হবে। এই যে প্রিন্টেবল এরিয়াটা আছে, এই প্রিন্টেবল এরিয়া কতটুকু প্রিন্ট হবে সেটা ডিসপ্লে করে। এই প্রিন্টেবল এরিয়ার বাইরে যদি কোনো অংশ থাকে তাহলে সেটা প্রিন্ট হবে না। যেরকম মনে করা যাক
আমি যখন এটাকে প্রিন্ট করাতে যাচ্ছি, প্রিন্ট করাতে পাঠাচ্ছি, তখন এই রকমভাবে রেখে প্রিন্ট করাতে পাঠিয়েছি। এতে কি হবে, এই যে প্রিন্টেবল এরিয়া আছে, এই প্রিন্টেবল এরিয়ার বাউন্ডারির বাইরে যে অংশটুকু আছে সেটুকু প্রিন্ট হবে না। এর ভেতরের যে ভিউ পোর্ট বাউন্ডারি আছে সেটার কাজ কি সেটা দেখে নিই। এটার নাম ভিউ পোর্ট, অর্থাৎ ভিউ মানে হচ্ছে দেখা, পোর্ট মানে হচ্ছে জায়গা, অর্থাৎ যেটুকু জায়গার মধ্যে দিয়ে আমি দেখতে পাচ্ছি সেইটুকুই হচ্ছে ভিউ পোর্ট এরিয়া। এই ভিউ পোর্ট এরিয়ার মধ্যে যতটুকু অংশ থাকে সেটা স্ক্রিনে দেখা যায় এবং সেটা প্রিন্ট হয়। আমি ইচ্ছে করলে ভিউ পোর্ট বাউন্ডারিকে ছোট বা বড় করে ভিউ পোর্ট এরিয়াটাকে কম বেশি করতে পারি। ব্যাপারটা কি রকম, আমি এটাকে সিলেক্ট করে এইভাবে যদি ছোট বা বড় করি তাহলে দেখা যাবে ভিউ পোর্ট এরিয়া সেইভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে এবং ভিউ পোর্ট এরিয়ার বাইরের অংশটা দেখা যাবে না, ভিউ পোর্ট এরিয়ার ভেতরের অংশটুকুই দেখা যাবে। এইভাবে আমরা ভিউ পোর্টকে বড় বা ছোট করতে পারি এবং প্রয়োজন মতো যতটুকু আমি ডিসপ্লে করাতে চাই ততটুকু সাইজ কন্ট্রোল করতে পারি ভিউ পোর্ট বাউন্ডারির সাইজ কন্ট্রোল করে। আমরা এখানে শুধুমাত্র গ্রাউন্ড ফ্লোর এরিয়াটাকেই দেখতে পাচ্ছি, ভিউ পোর্ট এরিয়া সেইভাবেই কন্ট্রোল করা হয়েছে। ভিউ পোর্ট এরিয়ার বাইরে অন্যান্য ফিগারগুলো আছে, সেই ফিগারগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি না, আর যে অংশটা দেখতে পাচ্ছি না সেটাও কিন্তু প্রিন্ট করলে প্রিন্ট হবে না। অর্থাৎ ভিউ পোর্ট বাউন্ডারিকে কন্ট্রোল করে আমি একটা ফাইলের রিকোয়ার্ড অবজেক্টটাকে স্ক্রিনে ডিসপ্লে করতে পারি এবং ভিউ পোর্ট এরিয়ার মধ্যেকার অংশটুকুই প্রিন্ট আউট হবে। আমরা ভিউ পোর্ট বাউন্ডারিটাকে আগের অবস্থানে নিয়ে আসি। আর এমভি সেটআপ বাউন্ডারি তো মডেলে আমরা পেয়েছি, এটার আলাদা করে কাজ বলার প্রয়োজন নেই, এটা আমরা আগের পর্বেই দেখে এসেছি এর কাজ কি। লেআউটের কোথায় কি থাকে সেটা আমরা জেনে নিয়েছি। এবারে আমরা লেআউট সেট করব। লেআউট সেট করবার জন্যে আমাকে প্রথমে এই ড্রয়িং শিটের সাইজটাকে কন্ট্রোল করতে হবে। এই ড্রয়িং শিটের সাইজ কত সেটা কিন্তু আমরা জানি না। আমরা এখানে A4 সাইজ সেট করব এবং এই A4 শিটের মধ্যে গ্রাউন্ড ফ্লোর প্ল্যান, রুফ প্ল্যান, ফ্রন্ট এলিভেশন, ব্যাক এলিভেশন এবং ফাউন্ডেশন লেআউট এই 5টা ফিগারকে প্লেস করব। প্রতিটা ফিগার 1:100 এ সেট হবে এবং শিট সাইজ হবে A4। সেটা করবার জন্য আমরা ড্রয়িং শিটের সাইজটাকে কন্ট্রোল করে নিই। আমরা লেআউট ট্যাবে ক্লিক করব ড্রয়িং শিটের সাইজ কন্ট্রোল করার জন্য। একটা কথা বলে রাখি, এই লেআউট ট্যাবটা যখন আমরা লেআউট নিয়ে কাজ করব তখনই দেখা যাবে, কিন্তু আমরা যদি মডেল এনভায়রনমেন্টে ফিরে যাই তাহলে কিন্তু এখানে লেআউট ট্যাব ডিসপ্লে হবে না। সুতরাং আমরা যখন লেআউট নিয়ে কাজ করব তখন লেআউট ট্যাবটা ডিসপ্লে হবে। লেআউট ট্যাবে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা একদম বাঁদিকে লেআউট প্যানেল দেখতে পাবো। এই লেআউট প্যানেলের মধ্যে পেজ সেটআপ আইকনে ক্লিক করলে আমরা ড্রয়িং শিটের পেজের মাপ কন্ট্রোল করতে পারবো। আমরা পেজ সেটআপ আইকনে ক্লিক করছি। ক্লিক করলে পেজ সেটআপ ম্যানেজার ডায়লগ বক্স ডিসপ্লে হবে। এখান থেকে লেআউট 2 আর লেআউট 1 যে লেআউটটাকে আমরা কন্ট্রোল করতে চাইছি সেই লেআউটটাকে সিলেক্ট করে নেব। আমরা এখানে লেআউট 1 নিয়ে কাজ করছি, তাই এখানে লেআউট 1টাকে অ্যাক্টিভ রেখে আমরা মডিফাই বাটনে ক্লিক করব। অর্থাৎ আমরা এখানে লেআউট 1টাকে মডিফাই করতে চাইছি। মডিফাই বাটনে ক্লিক করলে আরেকটা ডায়লগ বক্স ডিসপ্লে হবে যেটার নাম হচ্ছে পেজ সেটআপ লেআউট 1।
এই ডায়লগ বক্সের মধ্যে প্রথমে আমাকে প্রিন্টার অর প্লটার নেম এটাকে সেট করতে হবে। আমরা দেখতে পাচ্ছি এই প্রিন্টার অর প্লটার নেম এখানে নান সেট করা আছে। ড্রপ ডাউন করলাম, এখান থেকে আমরা dwx eplot.pc3 এই প্লটারটাকে অ্যাক্টিভ করে নেব। এটা সুবিধা হচ্ছে এই প্লটারটাকে সেট করলে আমরা সমস্ত ড্রয়িং শিটগুলোর স্ট্যান্ডার্ড মাপ একসঙ্গে দেখতে পাবো, অর্থাৎ A4 ড্রয়িং শিটের মাপ, A1 ড্রয়িং শিটের মাপ বা A3, A2, A0 সমস্ত ধরনের ড্রয়িং শিটগুলোর মাপ আমরা এর থেকে পেতে পারি। এরপরের কাজ হচ্ছে পেপার সাইজ কন্ট্রোল করা। এখানে A4 সাইজ সেট হয়ে আছে, সুতরাং আমরা এটাকে আপাতত চেঞ্জ করছি না, কারণ আমাদের উদ্দেশ্য হচ্ছে এখানে এই লেআউটে A4 শিট সাইজ ইউজ করা। এরপরে আমাদের দেখে নিতে হবে এই যে স্কেলটা আছে এই স্কেলটা 1:1 আছে কিনা। এই প্লট স্কেল এখানে 1:1 রাখতে হবে। আর এই প্লট এরিয়া সেটাও কিন্তু লেআউট থাকবে, কারণ আমরা এখানে লেআউট নিয়ে কাজ করছি। এরপরে আমরা চলে আসব ড্রয়িং ওরিয়েন্টেশনের জন্য। ড্রয়িং ওরিয়েন্টেশনের মধ্যে আমাদের কাছে দুখানা অপশন আছে, একটা হচ্ছে পোর্ট্রেট, একটা হচ্ছে ল্যান্ডস্কেপ। আমরা আমাদের প্রয়োজন মতো পোর্ট্রেট অথবা ল্যান্ডস্কেপ যে কোনো একটা চুজ করে নেব। আমরা এখানে পোর্ট্রেটটাকে সিলেক্ট করছি। তার মানে এই ডায়লগ বক্সে এসে প্রিন্টার নেম, পেপার সাইজ এবং ড্রয়িং ওরিয়েন্টেশন এই তিনটে জিনিসকে সেট করে আমরা ওকে করে দেব। তারপরে ক্লোজ করে ডায়লগ বক্স থেকে বেরিয়ে আসব। আমরা ড্রয়িং শিটটার সাইজ সেট করে নিয়েছি, সেটা আমরা A4 সাইজ নিয়েছি এবং পোর্ট্রেট প্যাটার্নের নিয়েছি। তাতে আমাদের এই ড্রয়িং শিটের বাউন্ডারিটা আমরা এই রেক্ট্যাঙ্গেলের মাধ্যমে দেখতে পাচ্ছি। এখানে এই যে ভিউপোর্টটা আছে এই ভিউপোর্টটা শিটের মধ্যে ধরছে না। আমরা এখানে এই ভিউপোর্টটাকে মুছে দেব এবং নতুন করে ভিউপোর্ট ইনসার্ট করব। ডিলিট করে আমি এটাকে মুছে দিলাম। এবারে আমাদের ভিউপোর্ট ইনসার্ট করতে হবে। যতগুলো অবজেক্ট বা যতগুলো ফিগার এই শিটের মধ্যে থাকবে ততগুলো ভিউপোর্ট আমাকে কাজে লাগাতে হবে। এখানে একটা জিনিস আমরা লক্ষ্য করলাম, ভিউপোর্ট মুছে দেওয়ার সঙ্গে সঙ্গে এই ড্রয়িং শিটটা যেটা আমরা A4 সাইজে সেট করে নিয়েছি সেটা ফাঁকা হয়ে গেল, সাদা হয়ে গেল। তাহলে কি অবজেক্টগুলো মুছে গেল? না, অবজেক্টগুলো মুছে যায়নি। অবজেক্টগুলো মডেল এনভায়রনমেন্টে ঠিকই আছে, লেআউট 1 এর মধ্যে আমরা ভিউপোর্ট মুছে দেওয়ার কারণে অবজেক্টগুলো এখান থেকে ইনভিজিবল হয়ে গেছে। আবার নতুন করে ভিউপোর্ট ইনসার্ট করলেই আমরা কিন্তু সেই অবজেক্টগুলো, যে অবজেক্টগুলো মডেলে স্টোর করা আছে সবগুলোই এখানে দেখতে পাবো। তাহলে এবার ভিউপোর্ট ইনসার্ট করি। আমরা এখানে গ্রাউন্ড ফ্লোর প্ল্যান, রুফ প্ল্যান, ফ্রন্ট এলিভেশন, ব্যাক এলিভেশন, ফাউন্ডেশন লেআউট এই পাঁচখানা অবজেক্টকে রাখবো এবং প্রতিটারই RF 1:100 সেট করা হবে। সুতরাং এখানে যেহেতু পাঁচখানা অবজেক্ট থাকবে তাই আমাদের এখানে পাঁচখানা ভিউপোর্ট ইনসার্ট করতে হবে। আমরা ভিউপোর্ট ইনসার্ট করব কিভাবে? আমরা প্রথমে লেআউট ট্যাবে ক্লিক করব। সেখান থেকে লেআউট ভিউপোর্টস প্যানেলের মধ্যে আমরা রেক্ট্যাঙ্গুলার একটা অপশন পাবো। সেই রেক্ট্যাঙ্গুলার অপশনে ক্লিক করলেই আমরা কিন্তু ভিউপোর্ট ইনসার্ট করতে পারবো। রেক্ট্যাঙ্গুলারে ক্লিক করলাম, তারপরে এখানে একটা রেক্ট্যাঙ্গেল তৈরি করতে হবে দুটো ডায়াগোনাল পয়েন্টকে ক্লিক করে। একটা রেক্ট্যাঙ্গেল আমি তৈরি করে ফেলেছি যেটা এখানে ভিউপোর্ট হিসাবে ট্রিট হবে, অর্থাৎ আমি এখানে 1 নম্বর ভিউপোর্টটা ইনসার্ট করে ফেলেছি। এরকম আরো 4খানা, মোট 5খানা ভিউপোর্ট আমাকে ইনসার্ট করতে হবে। সুতরাং আমি এই ভিউপোর্টগুলো ইনসার্ট করে নিই। লেআউট ট্যাবের মধ্যে লেআউট ভিউপোর্টসের মধ্যে রেক্ট্যাঙ্গুলার আইকনে ক্লিক করে আমি ভিউপোর্ট ইনসার্ট করতে পারবো। আমরা 5খানা ভিউপোর্ট ইনসার্ট করে ফেলেছি। এবারে আমাদের এই ভিউপোর্টগুলোর স্কেল সেট করতে হবে। এক একটা ভিউপোর্টে আমরা এক একটা অবজেক্টকে রাখবো।
এখানে একটা কথা জানানোর আছে, সেটা হচ্ছে মডেল এনভায়রনমেন্টে আমরা যে অবজেক্টগুলোকে রেখেছি, লেআউটের মধ্যে যখন ভিউ পোর্ট ইনসার্ট করব সেই অবজেক্টগুলো দেখতে পাবো। সবকটা অবজেক্টই কিন্তু এক একটা ভিউ পোর্টের মধ্যে ইনসার্ট হবে। এমনকি মডেলে যদি এই যে এমবি সেটআপ বাউন্ডারি আছে তার বাইরে যদি কোনো অবজেক্ট থাকে বা ড্র করা হয়, সেটাও কিন্তু আমরা লেআউটে দেখতে পাবো। এখানে এই যে এই সার্কেলটা, এটা কিন্তু প্রত্যেকটা ভিউ পোর্টের মধ্যেই রিফ্লেক্ট হয়েছে। এটা কিন্তু অটোক্যাডের একটা বৈশিষ্ট্য। আবার এটাও ঠিক, এখান থেকে আমরা এটাও বুঝতে পারলাম যে মডেলে এমবি সেটআপ করবার পরে যে এমবি সেটআপ বাউন্ডারিটা পেয়েছিলাম তার মধ্যেই সমস্ত ড্রয়িং করতে হবে এমন কোনো কথা নেই। আমরা এই এমবি সেটআপ বাউন্ডারির বাইরেও বিভিন্ন অবজেক্টকে ড্রয়িং করতে পারি এবং সেক্ষেত্রে লেআউটে কিন্তু সেই অবজেক্টগুলো ডিসপ্লে হবে। এবার আমাদের এক একটা ভিউ পোর্টে প্রয়োজন মতো স্কেল সেট করতে হবে এবং এক একটা ভিউ পোর্টে এক একটা অবজেক্টকে প্লেস করতে হবে। আমরা এই ভিউ পোর্টের মধ্যে গ্রাউন্ড ফ্লোর প্ল্যানটাকে রাখবো। সেটা করবার জন্য আমাকে প্রথমে মডেল স্পেসে যেতে হবে। আমরা যখন লেআউট নতুন শুরু করব বা লেআউট নিয়ে কাজ করব, তখন বাই ডিফল্ট আমরা কিন্তু পেপার স্পেসে কাজ করব, পেপার স্পেস। আর এই পেপার স্পেসকে আইডেন্টিফাই করবে এই ইউসিএস আইকনটা। এটা ট্রায়াঙ্গুলার শেপের যখন থাকবে তখন বুঝতে হবে আমরা পেপার স্পেস নিয়ে কাজ করছি। আর এই পেপার স্পেসে আমরা এই ভিউ পোর্টগুলোকে সিলেক্ট করতে পারবো। প্রতিটা ভিউ পোর্টকে আমি প্রয়োজন মতো সিলেক্ট করতে পারবো যখন আমি পেপার স্পেসে থাকবো। কিন্তু আমি পেপার স্পেসে যখন আছি তখন কিন্তু মডেল এনভায়রনমেন্টে যে অবজেক্টগুলো আছে সেইগুলো কিন্তু সিলেক্ট করতে পারবো না। পেপার স্পেসে থাকা অবস্থায় আমরা শুধুমাত্র ভিউ পোর্টগুলোকে সিলেক্ট করতে পারবো। এবং আমরা যে আরএফ সেট করতে যাচ্ছি সেই আরএফ সবসময় মডেল স্পেসে কন্ট্রোল করতে হবে। আমরা পেপার স্পেসে কখনোই স্কেল বা আরএফ সেট করব না। তাহলে এবার যেহেতু আমি এখানে আরএফটাকে সেট করতে চাইছি, তাই প্রথমে আমাকে এই পেপার স্পেস থেকে মডেল স্পেসে মুভ করতে হবে। আর সেটা করবার জন্য কিবোর্ড থেকে টাইপ করতে হবে MS, M ফর মডেল, S ফর স্পেস। MS লিখে এন্টার করলে আমরা পেপার স্পেস থেকে মডেল স্পেসে মুভ করতে পারবো। আমরা এখন পেপার স্পেস থেকে মডেল স্পেসে চলে এসেছি। তার প্রমাণ এই যে লোয়ার লেফট কর্নারে যে ট্রায়াঙ্গুলার শেপের ইউসিএস আইকনটা ছিল সেটা কিন্তু এখন আর দেখা যাচ্ছে না। সেটা এখন ভিউ পোর্টের মধ্যে XY এই প্যাটার্নে ডিসপ্লে হচ্ছে, যেটা আমরা মডেল এনভায়রনমেন্টে দেখতে পাচ্ছিলাম। মডেল এনভায়রনমেন্টে এই যে XY আইকনটা আছে, সেই XY আইকনটা লেআউটে যখন ডিসপ্লে হবে তখন বুঝতে হবে আমরা লেআউট এনভায়রনমেন্টের মধ্যে আছি কিন্তু মডেল স্পেস নিয়ে কাজ করছি। আমরা লেআউটের পেপার স্পেসের মধ্যে 5খানা ভিউপোর্ট ইনসার্ট করে ফেলেছি। এবার কোন ভিউপোর্টটা অ্যাক্টিভ আছে সেটা আমাদের চিনতে হবে, কারণ আমরা যে কাজটা করব সেটা অ্যাক্টিভ ভিউপোর্টের মধ্যেই এফেক্ট করবে। এখন যদি ভালো করে দেখা যায় তাহলে দেখতে পাচ্ছি এই 5টা ভিউপোর্টের মধ্যে এই নিচের দিকের ভিউপোর্টের বাউন্ডারিটা অন্য ভিউপোর্টগুলোর থেকে একটু মোটা আছে। এই মোটা বর্ডারটাই বুঝিয়ে দিচ্ছে যে এই লোয়ার যে ভিউপোর্টটা আছে সেই ভিউপোর্টটা এখন অ্যাক্টিভ আছে। আমরা যা চেঞ্জ করব সেটা এই লোয়ার ভিউপোর্টে এফেক্ট করবে। বাকি 4টে ভিউপোর্ট কিন্তু এখন ইনঅ্যাক্টিভ। অ্যাক্টিভ ভিউপোর্টকে চেনার আরেকটা প্রসেস আছে। মাউস পয়েন্টার যদি আমি অ্যাক্টিভ ভিউপোর্টের মধ্যে নিয়ে যাই তাহলে কিন্তু মাউস পয়েন্টারটা মডেলে আমরা যেরকম ক্রস হেয়ার পেয়েছিলাম ঠিক সেই রকম ক্রস হেয়ার বা মাউস পয়েন্টারে চেঞ্জ হয়ে যাবে। কিন্তু
আমরা যদি অন্য ভিউ পোর্টের মধ্যে মাউস পয়েন্টারকে নিয়ে যাই যেগুলো ইনঅ্যাক্টিভ, সেই ভিউ পোর্টগুলোর মধ্যে মাউস পয়েন্টারের কোনো চেঞ্জ হবে না। এইভাবেও কিন্তু আমরা অ্যাক্টিভ ভিউ পোর্টকে আইডেন্টিফাই করতে পারি। এবার এই ভিউ পোর্টের মধ্যে আমরা গ্রাউন্ড ফ্লোর প্ল্যানটাকে প্লেস করব। সুতরাং আমরা এখানে গ্রাউন্ড ফ্লোর প্ল্যানটাকে যতটা সম্ভব বড় করে নেব এবং এই ভিউ পোর্টের মধ্যে এটাকে যতটা বড় করা যায় ততটা বড় করে নেব। নেওয়ার পরে আমরা এটার RF সেট করব। তো এক্ষেত্রে RF সেট করবার জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা আর কিছুই না, আমাদের এখানে যে অ্যানোটেশন স্কেলটা আছে সেটাকে অ্যাডজাস্ট করে দেবো আমার রিকোয়ার্ড RF এর সঙ্গে। আর একটা কথা এখানে বলে দিই, এইখানে দুটো আইকন আছে এই স্ট্যাটাস বারে, এই দুটো আইকন যেন অন করা থাকে। এখানে একটা আইকন অন করা আছে আমরা দেখতে পাচ্ছি, যে আইকনটার নাম হচ্ছে অ্যাড স্কেলস টু অ্যানোটেটিভ অবজেক্টস ওয়েন দ্য অ্যানোটেশন স্কেল চেঞ্জেস, এটাকে অন রাখতে হবে। এবং এর পাশের যে আইকন আছে এটাকেও অন রাখতে হবে, শো অ্যানোটেশন অবজেক্টস অ্যাট কারেন্ট স্কেল, এই আইকনটাকেও এখানে অন করে রাখতে হবে, নাহলে কিন্তু স্কেল সেট করলে সমস্যা হবে। আমরা এই দুটো আইকনকে অ্যাক্টিভ রেখে এর স্কেলটাকে কন্ট্রোল করার জন্য এখানে যে অ্যানোটেশন স্কেল আছে এখান থেকে রিকোয়ার্ড RFটাকে চুজ করে দেব। আমাদের রিকোয়ার্ড RF হচ্ছে 1:100। এটাকে ক্লিক করে দিলেই এই ড্রয়িং শিটের মধ্যে এই ভিউ পোর্টের যে অবজেক্টটা আছে সেটা 1:100 এ সেট হয়ে যাবে এবং এর যে টেক্সট এবং ডাইমেনশন আছে সেগুলো 1:100 অনুসারে অ্যাডজাস্ট হয়ে যাবে। এই ভিউ পোর্টের মধ্যে যে অবজেক্টটাকে রাখতে চেয়েছিলাম অর্থাৎ গ্রাউন্ড ফ্লোর প্ল্যান, সেটা কিন্তু 1:100 স্কেল অনুসারে সেট হয়ে গেছে। এবার অন্য ভিউ পোর্টগুলোর RF আমরা সেট করব। কি করে করব? অন্য একটা ভিউ পোর্টকে অ্যাক্টিভ করব। এবার কথা হচ্ছে অ্যাক্টিভ ভিউ পোর্ট তো একটা আছে, অন্য ভিউ পোর্টকে আমরা অ্যাক্টিভ করব কি করে? যে ভিউ পোর্টটাকে অ্যাক্টিভ করতে চাচ্ছি সেই ভিউ পোর্টের মধ্যে মাউস পয়েন্টার রেখে আমরা ক্লিক করব, তাহলে সেই ভিউ পোর্টটা অ্যাক্টিভ হয়ে যাবে। এখানে এই ভিউ পোর্টটা অ্যাক্টিভ হলো, এটাকে অ্যাক্টিভ করলাম, এটাকে অ্যাক্টিভ করলাম। আমার উদ্দেশ্য হচ্ছে এই ভিউ পোর্টের মধ্যে ফ্রন্ট এলিভেশনটাকে প্লেস করব। সুতরাং আমরা এই অবস্থায় এই ফ্রন্ট এলিভেশনটাকে যতটা সম্ভব বড় করে নেব এই ভিউ পোর্টের মধ্যে রেখে। তারপরে এখান থেকে এটার RF স্কেল সেট করে দেব। রিকোয়ার্ড RF 1:100 সেট করে দিলাম, এটা 1:100 এ সেট হয়ে গেল। এই ভিউ পোর্টে আমরা ব্যাক এলিভেশনটাকে রাখবো। অ্যাক্টিভ করার পরে ব্যাক এলিভেশন এইটা, এটাকে ভিউ পোর্টের মাঝখানে যতটা সম্ভব বড় করে রেখে এটার RF সেট করব 1:100, সেট হয়ে গেল। এবার এই ভিউ পোর্টের মধ্যে আমরা রুফ প্ল্যানকে প্লেস করব। অ্যাক্টিভ করলাম, রুফ প্ল্যানকে বড় করলাম, RF সেট করে দিলাম। আর এটার মধ্যে আমরা ফাউন্ডেশন লেআউটকে রাখবো। অ্যাক্টিভ করলাম, বড় করলাম, RF সেট করে দিলাম। প্রতিটা ভিউ পোর্টে এখন অবজেক্টগুলো 1:100 স্কেলে সেট হয়ে গেছে। এইবার সমস্যা হচ্ছে যে প্রতিটা ভিউ পোর্টের মধ্যে সবকটা অবজেক্ট কিন্তু পুরোপুরি ডিসপ্লে হচ্ছে না। যেরকম গ্রাউন্ড ফ্লোর প্ল্যানের এই যে ভিউ পোর্টটা আছে এই ভিউ পোর্টের মধ্যে থেকে আমরা দেখতে পাচ্ছি এই গ্রাউন্ড ফ্লোর প্ল্যানের যে ছবিটা আছে তার কিছুটা অংশ ভিউ পোর্টের বাইরে চলে গেছে। একই কথা ফ্রন্ট এলিভেশন, ব্যাক এলিভেশনের ক্ষেত্রেও, ফাউন্ডেশন লেআউটের ক্ষেত্রেও দেখতে পাচ্ছি যে ভিউ পোর্টের বাইরে কিছুটা অংশ আছে, ভিউ পোর্টের ভেতরে কিছুটা অংশ আছে। অন্যদিকে রুফ প্ল্যানের কথা যদি আমরা দেখি, রুফ প্ল্যানের যে রিকোয়ার্ড অবজেক্টটা সেটা ভিউ পোর্টের মধ্যে পুরোপুরি আছে, কিন্তু এছাড়াও আরো কিছু আনওয়ান্টেড অবজেক্ট এই ভিউ পোর্টের মধ্যে এসে গেছে। সুতরাং এক্ষেত্রে আমাদের এই ভিউ পোর্ট বাউন্ডারি গুলোকে অ্যাডজাস্ট করতে হবে। দরকার মতো এই ভিউ পোর্ট গুলোকে বড় বা ছোট করতে হবে এবং সেটা করতে গেলে আমাদের আবার এই মডেল স্পেস থেকে পেপার স্পেসে যেতে হবে। মডেল স্পেস থেকে পেপার স্পেসে যাওয়ার জন্য
আমরা কিবোর্ড থেকে টাইপ করব PS। PS লিখে এন্টার করলে আমরা মডেল স্পেস থেকে পেপার স্পেসে শিফট করে যেতে পারি। আমরা PS লিখে এন্টার করে দিয়েছি। এবার যদি ভালো করে দেখি, আবার সেই ট্রায়াঙ্গুলার শেপের UCS এখানে ডিসপ্লে হয়ে গেছে এবং এই প্রতিটা ভিউ পোর্টের মধ্যে কোনোটার মধ্যেই কিন্তু আর UCS আইকনটা নেই। অর্থাৎ এবার আমরা পেপার স্পেস নিয়ে কাজ করছি। এই পেপার স্পেসের মধ্যে প্রয়োজন হলে আমরা ভিউ পোর্টকে বড় বা ছোট করতে পারবো। এবার আমরা এই ভিউ পোর্টগুলোকে আমাদের প্রয়োজন মতো বড় বা ছোট করে নেব। এখানে এই ভিউ পোর্টগুলোকে গ্রিপ করা হয়েছে। এই কর্নারে একটা করে ছোট স্কোয়ার এসেছে আর এই স্কোয়ারগুলোকে আমরা বলি গ্রিপ হ্যান্ডেল। আর এরকম গ্রিপ হ্যান্ডেল পেতে গেলে বা গ্রিপ করতে গেলে কমান্ড প্রম্পটে কোনো কমান্ড অ্যাক্টিভ না রেখে অবজেক্টকে সিলেক্ট করতে হয়, তাহলে এগুলো গ্রিপ হয়। আমরা এইবার এই ভিউ পোর্ট বাউন্ডারিটাকে গ্রিপ করেছি এবং এটাকে আমাদের প্রয়োজন মতো ছোট বা বড় করে এই গ্রাউন্ড ফ্লোর প্ল্যানটাকে ভিউ পোর্ট বাউন্ডারির মধ্যে প্লেস করব। ওস্ন্যাপটাকে অফ করে রাখি। ওস্ন্যাপ অন করে রাখলে কিছু কিছু সমস্যা দেখা দিতে পারে। গ্রিপ থেকে বেরোতে গেলে কিবোর্ড থেকে এসকেপ কি প্রেস করতে হবে। আমরা গ্রিপ থেকে বেরিয়ে গেছি। এবার এই ভিউ পোর্টটাকে আমরা রিসাইজ করব। এইবার এই গ্রিপ হ্যান্ডেলকে ক্লিক করে নিয়ে যদি মাউস সরানো যায় তাহলে ভিউ পোর্ট সেই মতো ছোট বা বড় হবে। এই ভিউ পোর্ট অ্যাডজাস্ট হয়ে গেছে। এবার এই দিকের ভিউ পোর্টটাকে অ্যাডজাস্ট করতে হবে যাতে এলিভেশনটা পুরোপুরি ভিউ পোর্টের মধ্যে আসে। ভিউ পোর্ট অ্যাডজাস্ট হয়ে গেছে এলিভেশনের জন্য, কিন্তু এই ব্যাক এলিভেশনের যে অংশটা এখানে অনেকটা ফাঁকা জায়গা রয়েছে, আমরা এটাকে কন্ট্রোল করব। এই অংশটাকে ছোট করে নিয়ে আসব এবং এই ব্যাক এলিভেশনের ভিউ পোর্টটাকে আরেকটু ডান দিকে সরিয়ে নেব। এটা অ্যাডজাস্ট হয়ে গেছে। এবারে এই ভিউ পোর্টটাকে আমরা ডান দিকে সরিয়ে দিচ্ছি মুভ কমান্ড ব্যবহার করে। ফ্রন্ট এলিভেশন ব্যাক এলিভেশনের জন্য ভিউ পোর্টের সাইজ কন্ট্রোল করা কমপ্লিট। এবারে আমাকে রুফ প্ল্যান এবং ফাউন্ডেশন লেআউটের ভিউ পোর্টগুলোকে কন্ট্রোল করতে হবে। আমরা দেখতে পাচ্ছি রুফ প্ল্যানের যে ভিউ পোর্টটা আছে সেখানে রুফ প্ল্যানটা পুরোপুরি আছে, কিন্তু অতিরিক্ত কয়েকটা অবজেক্ট এর মধ্যে ঢুকে গেছে। সুতরাং আমরা এই ক্ষেত্রে ভিউ পোর্টটাকে ছোট করে নেব প্রয়োজন মতো। রুফ প্ল্যানের ভিউ পোর্ট ঠিকঠাক হয়ে গেছে। এইবার এই ভিউ পোর্টটাকে একটু বাঁদিকে টেনে নিই মুভ কমান্ড দিয়ে। এবার এই ফাউন্ডেশন লেআউটটাকে কন্ট্রোল করব। এর বাউন্ডারিটাকে এর ভিউ পোর্টটাকে কন্ট্রোল করে নিচ্ছি। এখানে অনেকটা জায়গা বেরিয়েছে, এটাকে মুভ করানোর দরকার, মুভ করে নিই। এটাকে আরেকটু ওপরে তুলে নিই, ওপরের দিকে জায়গা আছে। এই দুটো ভিউ পোর্টকেই একটু ওপরে তুলে নিই। গ্রাউন্ড ফ্লোর প্ল্যানের ভিউ পোর্টটা ঠিকঠাক হয়েছে ঠিকই, কিন্তু এখানে দেখতে পাচ্ছি গ্রাউন্ড ফ্লোর প্ল্যান লেখাটা প্রিন্টেবল এরিয়ার বাইরে চলে গেছে। সুতরাং এই লেখাটাকেও প্রিন্টেবল এরিয়ার ভেতরে নিয়ে আসতে হবে, না হলে এই অংশটুকু প্রিন্ট হবে না। তার জন্যে আমাকে এই ভিউ পোর্টগুলোকে ওপরের দিকে মুভ করাতে হবে। আমরা রুফ প্ল্যানটাকে নিচের এই কর্নারে নিয়ে আসছি, তাহলে
ওপরে জায়গা বার করতে আমাদের সুবিধা হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি রুফ প্ল্যানের যে ফিগার এবং রুফ প্ল্যান লেখাটা এর মাঝখানে কিছুটা জায়গা আছে। এই জায়গাটাকে যদি কমিয়ে দেওয়া যায় তাহলে এই রুফ প্ল্যান লেখাটা প্রিন্টেবল এরিয়ার মধ্যে এসে পড়ে। আর এই কাজটা করবার জন্যে আমাদের মডেলে গিয়ে কাজটা করতে হবে। আমরা মডেলে চলে যাচ্ছি। এখানে রুফ প্ল্যান যেটা আছে এই রুফ প্ল্যান লেখাটাকে মুভ কমান্ড দিয়ে একটু ওপরের দিকে তুলে নিচ্ছি। মডেলে যে চেঞ্জটা করলাম সেটা কিন্তু লেআউট 1-এ এফেক্ট করবে। দেখা যাক। হ্যাঁ, রুফ প্ল্যান লেখাটা ওপরের দিকে চলে গেছে এবং এই প্রিন্টেবল এরিয়ার মধ্যে পুরো অংশটা চলে এসেছে। সুতরাং এই ভিউপোর্টটা কমপ্লিট হয়ে গেল। এবার অন্য ভিউপোর্টগুলোকে একটু অ্যাডজাস্ট করতে হবে। হ্যাঁ, এইবারে সমস্ত ভিউপোর্টগুলো ঠিকঠাকভাবে ড্রয়িং শিটের মধ্যে এসে গেছে। কোনো বাড়তি অংশ কোনো ভিউপোর্টের মধ্যে নেই এবং ভিউপোর্টের মধ্যে সমস্ত অবজেক্টগুলো পুরোপুরি দেখা যাচ্ছে এবং ভিউপোর্টগুলোর কোনো অংশই প্রিন্টেবল এরিয়ার বাইরে নেই, সব কিছুই প্রিন্টেবল এরিয়ার ভেতরে আছে। এই অবস্থায় আমরা যদি এই পেজটাকে প্রিন্টে পাঠাই তাহলে কিন্তু সেটা প্রপারলি প্রিন্ট হয়ে যাবে। কিন্তু এখানে একটা সমস্যা হবে প্রিন্টিংয়ের ক্ষেত্রে। এই যে ভিউপোর্টের বাউন্ডারিগুলো আছে এই বাউন্ডারিগুলো কিন্তু প্রিন্ট হয়ে যাবে। এই ভিউপোর্ট বাউন্ডারিগুলোকে আমরা প্রিন্ট করতে চাই না। এবার তাহলে এই ভিউপোর্ট বাউন্ডারিগুলোকে কিভাবে সেট করলে সেগুলো প্রিন্ট হবে না সেটা দেখে নিই। আমরা এই ভিউপোর্ট বাউন্ডারিগুলোকে মুছবো না। আমরা যদি এইটাকে সিলেক্ট করে ডিলিট করে দিই তাহলে কিন্তু ভিউপোর্ট মুছে গেল এবং অবজেক্টটাও মুছে গেল। তাহলে মুছে গেলে এগুলো তো প্রিন্ট হবে না। তাহলে কি করা যাবে? আমরা আনডু করে ফিগারটাকে ফিরিয়ে নিয়ে আসছি। এইবারে আমরা করব কি, ভিউপোর্ট বাউন্ডারিগুলোকে রাখবো কিন্তু এগুলোকে ভিজিবল করব না, এগুলোকে ইনভিজিবল করে রাখবো। তাহলে এগুলো প্রিন্ট হবে না কিন্তু অবজেক্টগুলো প্রিন্ট হবে, ভিউপোর্ট বাউন্ডারি প্রিন্ট হবে না। এটা করবার জন্য কি করতে হবে? এটা করবার জন্য আমরা একটা আলাদা লেয়ার তৈরি করব। এখানে আমরা ভিউপোর্ট বলে একটা লেয়ার তৈরি করে রেখেছি। সমস্ত ভিউপোর্ট বাউন্ডারিগুলোকে এই লেয়ারের মধ্যে নিয়ে যাব এবং এই ভিউপোর্ট বাউন্ডারিটাকে অফ করে দেব। তাহলেই ভিউপোর্ট বাউন্ডারিগুলো ইনভিজিবল হয়ে যাবে, অবজেক্টগুলো ভিজিবল থাকবে এবং প্রিন্টেবল থাকবে। তাহলে প্রথমে আমরা গ্রিপ করে সমস্ত ভিউপোর্ট বাউন্ডারিগুলোকে ভিউপোর্ট লেয়ারের মধ্যে ট্রান্সফার করে নিই। এগুলোকে গ্রিপ করেছি। এইবারে এগুলোকে ভিউপোর্ট বাউন্ডারির মধ্যে এনে রেখে দিলাম। এসকেপ করে আমরা গ্রিপ থেকে বেরিয়ে আসলাম। এইবারে এই ভিউপোর্ট যে লেয়ারটা আছে সেই ভিউপোর্ট লেয়ারটাকে আমরা অফ করে দিচ্ছি। তাহলেই ভিউপোর্ট লেয়ারের মধ্যে থাকা সমস্ত অবজেক্টগুলো অর্থাৎ ভিউপোর্ট বাউন্ডারিগুলো ইনভিজিবল হয়ে যাবে এবং এই অবস্থায় যদি আমরা প্রিন্ট করি তাহলে সেটা ঠিকঠাক প্রিন্ট হবে। এইভাবে আমরা লেআউট সেট করে বিভিন্ন অবজেক্টকে বিভিন্ন আরএফ ব্যবহার করে ড্রয়িং শিটের মধ্যে প্লেস করতে পারি। A4 সাইজের মধ্যে আমরা এখানে 5টা অবজেক্ট প্লেস করেছি যাদের প্রতিটার আরএফ 1:100। শেষ করবার আগে আমরা লেআউট সেটিংয়ের বিভিন্ন স্টেপগুলো পরপর দেখে নিই। প্রথমে লেআউটের মধ্যে পেজ সেটআপ কমান্ডের সাহায্যে ড্রয়িং শিট সাইজ কন্ট্রোল করতে হবে। তারপর রেক্ট্যাঙ্গুলার কমান্ড দিয়ে বিভিন্ন ভিউপোর্টগুলো ড্রয়িং শিটে ইনসার্ট করতে হবে। এরপরে পেপার স্পেস থেকে মডেল স্পেসে যেতে হবে। এরপর এক একটা ভিউপোর্টের আরএফ সেট করতে হবে অ্যানোটেশন স্কেল ব্যবহার করে। তারপরে মডেল স্পেস থেকে আবার পেপার স্পেসে ট্রান্সফার হতে হবে। বিভিন্ন ভিউপোর্টের বাউন্ডারিগুলোকে অ্যাডজাস্ট করে অবজেক্টগুলোকে ভিউপোর্টের মধ্যে নিয়ে আসতে হবে এবং সবশেষে লেয়ারকে কাজে লাগিয়ে ভিউপোর্ট বাউন্ডারিগুলোকে হাইড করতে হবে। এইভাবে পুরো লেআউট সেটিংটাকে কন্ট্রোল করতে হবে। আজকের ভিডিওতে এই পর্যন্তই।
এখানে আমরা প্রতিটা ভিউ পোর্টেই RF একই রেখেছিলাম 1:100। পরের ভিডিওতে আমরা এক একটা ভিউ পোর্টে এক এক রকম RF কিভাবে সেট করতে হয় সেটা দেখে নেব। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর যদি কিছু সাজেশন থাকে অথবা অটোক্যাড ওরিয়েন্টেড যদি কোনো সমস্যার সম্মুখীন হন তাহলে কমেন্টস করে জানাতে পারেন। এছাড়া আমি স্ক্রিনে আমার ইমেল আইডি দিয়ে দিচ্ছি, সেই আইডিতে মেল করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশান বেল আইকনটা অন করে রাখবেন। কথা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।